প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি সুষমা পাল, লেকচারার, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের সকলকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের টপিক ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমি যে বইটিকে অনুসরণ করছি তা হচ্ছে এসি আহমেদ স্যার এবং এম এ জব্বার স্যারের উচ্চতর গণিত প্রথম পত্র। তাহলে আমি এখন আমার আলোচনাটা শুরু করে দিচ্ছি। আমার আলোচনার শুরুতে প্রথমে আমি কথা বলবো একটি গ্রাফ নিয়ে। ধরে নেই এই গ্রাফটি হচ্ছে y is equal to f of x ফাংশনের গ্রাফ। তাহলে এই গ্রাফটির আমি যে কোনো একটি বিন্দু নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি এই বিন্দুটি হচ্ছে x is equal to a বিন্দু। এখন এই বিন্দুতে আমি গ্রাফটির একটি স্পর্শক আঁকবো এবং ধরে নিচ্ছি এই স্পর্শকটি আমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমার এই f of x এর ফাংশনটি, এই ফাংশনটির x equal to a বিন্দুতে ডেরিভেটিভের মান হবে tan থিটা। আবার মনে করি আমি আরো একটি গ্রাফে আমি আরেকটি স্পর্শক আঁকছি এবং ধরে নিচ্ছি এই স্পর্শকটি যে আমি আঁকলাম সেই স্পর্শকটি হচ্ছে x is equal to b বিন্দুতে আমি আঁকছি। এখন এই নতুন স্পর্শকটি যদি আমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে phi কোণ উৎপন্ন করে থাকে, তাহলে ডেরিভেটিভ অফ f of x at x is equal to b হবে tan phi। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো একটি ফাংশনের যে গ্রাফ আঁকা হচ্ছে সেই গ্রাফের কোনো একটি বিন্দুতে, যে কোনো একটি x এর বিন্দুতে আমার ফাংশনটির যে ডেরিভেটিভ বা অন্তরজের যে মান হচ্ছে সেই মানটা হচ্ছে ওই ফাংশনের গ্রাফে আমি ওই বিন্দুতে যে স্পর্শক আঁকছি সেই স্পর্শকটির ঢালের সমান। আমি আরেকবার বলছি, কোনো একটি ফাংশনের কোনো একটি বিন্দুতে ডেরিভেটিভ বা অন্তরজের মান হচ্ছে ওই ফাংশনটির গ্রাফের ওই বিন্দুতে আমি যে স্পর্শকটি আঁকছি সেই স্পর্শকটির ঢালের সমান। অর্থাৎ ওই স্পর্শকটি আমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণের ট্যানজেন্ট অনুপাতের সমান। তাহলে ডেরিভেটিভের সংজ্ঞা দিতে হলে আমি কি বলবো? y is equal to f of x সমীকরণ বিশিষ্ট বক্ররেখার উপরিস্থ xy বিন্দুতে ফাংশন f of x এর অন্তরজ বা ডেরিভেটিভ হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের সমান। অর্থাৎ ওই বিন্দুতে স্পর্শকটির যে ঢাল বা নতি তার সমান। আমরা কোনো একটি ফাংশনের ডেরিভেটিভকে প্রকাশ করে থাকি f প্রাইম অফ x দ্বারা। এখন আমি এই যে ডেরিভেটিভ নিয়ে যে কথা বললাম, আমি জানলাম যে ডেরিভেটিভের সংজ্ঞা কি, কিন্তু ডেরিভেটিভটা আমি আসলে কি বুঝবো? হোয়াট ডাজ ডেরিভেটিভ ইন্টারপ্রেট? অর্থাৎ ডেরিভেটিভের মানে কি, ডেরিভেটিভ কি প্রকাশ করে? আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, এখন আমি ফাংশনটার ডেরিভেটিভ বের করে ফেলতে পারবো যদি আমরা ডেরিভেটিভ বের করার নিয়মটা শিখে নিই। কিন্তু তার মানে তো এটা বুঝতে পারছি না যে ডেরিভেটিভ আসলে কি প্রকাশ করতে চাচ্ছে বা কোন একটি ফাংশনের ডেরিভেটিভ দ্বারা আমি আসলে কি বুঝতে পারবো। x এর মানের পরিবর্তনের ফলে আমার f of x ফাংশনেরও মানের পরিবর্তন হয় এবং এই যে মানের যে পরিবর্তনটা হচ্ছে তার যে অনুপাত বা হার যেটা, সেটাই আমার ডেরিভেটিভ দ্বারা প্রকাশিত হয়। আমরা যে গ্রাফটি নিয়ে একটু আগে কথা বললাম সেই গ্রাফটি যদি ভালো করে খেয়াল করে দেখো, সেই গ্রাফটি কি x এর মান পরিবর্তনের সাথে সাথে কি আমার ফাংশনের মানেরও কি পরিবর্তন হয়েছে। তার জন্য কখনো কখনো x এর মান বৃদ্ধির সাথে সাথে f of x এর মানটা বৃদ্ধি পেয়েছে, কখনো কখনো x এর মান বৃদ্ধির সাথে সাথে f of x এর মানটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। অর্থাৎ x এর মান পরিবর্তনের ফলে f of x এর মান কিন্তু পরিবর্তিতই হচ্ছে। তাহলে আমার x এর মান পরিবর্তনের সাথে f of x এর মানের পরিবর্তনের যে হারটা বা যে রেশিওটা আমরা পাবো, সেই রেশিওটা বা সেই হারটাকে আমরা প্রকাশ করছি কি ডেরিভেটিভ দ্বারা। যেমন আমি যদি ধরে নিই y is equal to f of x গ্রাফটি সময় সাপেক্ষে কোনো কণার গতিপথকে প্রকাশ করে, তাহলে f prime of x দ্বারা আমি বুঝবো বিভিন্ন সময়ে কণাটির বেগ কত ছিল। অর্থাৎ আমরা কি বেগ সম্পর্কে কি জানি? বেগ হচ্ছে কোনো একটি কণার বা কোনো একটি বস্তুর সময়ের সাথে অবস্থান পরিবর্তনের হার। তাহলে যদি আমার f of x গ্রাফটি
কোনো একটি কণার সময় সাপেক্ষে গতিপথের পরিবর্তনকে বুঝিয়ে থাকে, তাহলে f প্রাইম অফ x বোঝাবে বিভিন্ন সময়ে কণাটির গতিবেগ কত ছিল সেটা। হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? খেয়াল করে দেখো, আমি যখন প্রথমেই আমার আলোচনার টপিক বলেছিলাম, তখন আমি কিন্তু টপিকটি বলেছিলাম ডিফারেন্সিয়েশন। কিন্তু আমি আমার আলোচনা যখন শুরু করলাম, শুরুতেই কিন্তু আমি আমার আলোচনা বলেছি ডেরিভেটিভ নিয়ে। তাহলে কি ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভ কি একই জিনিস? ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভ মোটেও এক জিনিস না। ডিফারেন্সিয়েশন হচ্ছে যে প্রক্রিয়ায় আমি y is equal to f of x ফাংশনের অন্তরজ নির্ণয় করতে পারি তাকে বলা হচ্ছে অন্তরীকরণ প্রক্রিয়া বা ডিফারেন্সিয়েশন। এটা কিভাবে হচ্ছে দেখো, আমরা যখন কোনো একটি ফাংশনের যে কোনো একটি বিন্দুতে ডেরিভেটিভ নির্ণয় করতে পারি, তার মানে কি যে কোনো একটি বিন্দুতে আমি গ্রাফটির যখন একটি স্পর্শক আঁকছি, সেই স্পর্শকের যে ঢাল হবে সেটা আমি নির্ণয় করতে পারি। কিন্তু আমার যদি একটা ফাংশনের অনেক বড় যদি একটা ডোমেন থাকে, তাহলে কি আমি সেই ফাংশনের যে কোনো বিন্দুতে কি কি আমার মান আসবে, আমার ডেরিভেটিভের মান কত হবে, আমি কি বারবার বিভিন্ন বিন্দুতে স্পর্শকের মানটাকে বের করে তারপর আমি চেক করব যে আমার প্রত্যেকটা মান কত আসে? তুমি যদি খেয়াল করে দেখো, তুমি যদি চেষ্টা করে দেখো যে তুমি এটা বের করতে পারো কিনা, এটা কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার চলে যাবে। তুমি প্রতিটা বিন্দুতে কিভাবে এটাকে চেক করবে? মনে করো তোমার ডোমেন আছে -5 থেকে 5 পর্যন্ত, তাহলে কি তুমি -5 এ বের করলে, -4.5 এ বের করলে, -4 এ বের করলে, -3.5 এ বের করলে, এমন করতে করতে তুমি 5 পর্যন্ত গেলে। কিন্তু এই -5 এবং -4.5 এর মধ্যেও কিন্তু তোমার কিছু বিন্দু থাকে। তার মানে কি প্রতিটা বিন্দুর জন্য আলাদা আলাদা করে ডেরিভেটিভ বের করা সম্ভব হয় না, তুমি সেটা সহজেই বের করতে পারবে না। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে তোমাকে যদি ডেরিভেটিভ করতে হয়, আমরা একটা জেনারেল ফাংশন বের করে ফেলি, যেটাকে আমি f প্রাইম অফ x দ্বারা প্রকাশ করে থাকি। এবং ওই যে আমার f প্রাইম অফ x বের করার যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় আমি f of x ফাংশনের ডেরিভেটিভ f প্রাইম অফ x বের করতে পারবো, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এখন আমি কথা বলবো কিভাবে আমি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়াটার মাধ্যমে কোনো একটি ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করতে পারি। আমি মনে করলাম একটা গ্রাফ হচ্ছে y is equal to f of x এর গ্রাফ। এখন এই গ্রাফের যে কোনো বিন্দুতে আমি একটি স্পর্শক আঁকছি, যে স্পর্শকটি আমার x অক্ষকে টি বিন্দুতে ছেদ করছে। আমি আমার ওই স্পর্শ বিন্দু থেকে আমার x অক্ষের উপর একটি লম্ব আঁকছি। ধরে নিচ্ছি এই দূরত্বটি হচ্ছে আমার x এবং এই লম্বলম্বী দূরত্বটি হচ্ছে আমার y। তাহলে আমার স্পর্শ বিন্দু স্থানাঙ্ক কি হবে? আমার স্পর্শ বিন্দু স্থানাঙ্ক হবে p of xy। এখন এই গ্রাফটির মধ্যে আমি আরো একটি বিন্দু নিচ্ছি, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে q of x plus del x y plus del y। এখন p থেকে আমার এই যে রেখাটা, এই রেখাটার উপর যদি আমি লম্ব আঁকলাম, বললাম p এর লম্ব আঁকি, তাহলে এই pl এর দূরত্বটুকু হবে কি আমার del x। কেন? কারণ হচ্ছে এই যে সম্পূর্ণ যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু হচ্ছে কি আমার x plus del x। যেহেতু এটুকু আমার x, তাহলে এতটুকুই হবে আমার del x, এবং এই দূরত্বটুকুও কি হবে আমার del x, কারণ এটুকু হচ্ছে একটি আয়তকার ক্ষেত্র। এবং এই যে দূরত্বটুকু যে আছে লম্বালম্বি, এই দূরত্বটুকু হবে আমার del y। তাহলে আমার এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক। এখন আমি পি কিউ কে যোগ করে কি করে দিচ্ছি, বর্ধিত করে দিচ্ছি। ধরলাম এখানে যে আমার কোণটি উৎপন্ন হচ্ছে সেই কোণটি হচ্ছে ফাই, এবং এখানে আমার যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণটি হচ্ছে থিটা। এখন যদি আমি একটা কাজ করব, যে এই যে আমার del x এর যে মান আছে, এই del x এর মানটা যদি আমি কমাতে থাকি, তাহলে কি হবে? অর্থাৎ আমি পি আর কিউ এর মধ্যে যে দূরত্ব আছে, সেই দূরত্বটাকে কি কমাতে চাচ্ছি। তাহলে যদি আমি আরো একটু কমাই, যদি আমার কিউ বিন্দুটা এখানে কোথাও থাকে, তাহলে আমার পি কিউ গামী রেখাতে কি হবে? পি কিউ গামী রেখাতে হবে এইটা। তার মানে কি আমার পিটি স্পর্শকের কাছে চলে যাবে পি কিউ গামী রেখাটা। যদি আমি del x কে আরো কমাই, অর্থাৎ আমি এখানে কোথাও কিউ বিন্দু নেই, তাহলে পিকিউ গামী রেখাটা আমার আরো একটু পিটি স্পর্শকের কাছে চলে যাবে। যদি আমি del x এর মানটা আরো কমাই, তাহলে আমার পিকিউ গামী রেখাটা কি হয়ে যাচ্ছে, আমার পিটি স্পর্শকের কাছাকাছি চলে যাচ্ছে। তার মানে আমার del x এর মান আমি যত কমাচ্ছি, তত কি হয়ে যাচ্ছে, আমার কিউ বিন্দুটি পি বিন্দুর কাছাকাছি আসছে, এবং আমার থিটা কোণটি
ফাই কোণের কাছাকাছি যাচ্ছে এবং পিকিউ গামী রেখাটি আমার কি হয়ে যাচ্ছে, এটি স্পর্শকের কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে এখন যদি আমি এই চিত্রটিকে খেয়াল করে দেখি, তাহলে আমি দেখব কি আমার ওএক্স রেখা এবং পিএল রেখা, এই যে আমার ওএক্স রেখা এবং আমার পিএল রেখা, এরা কিন্তু পরস্পর সমান্তরাল এবং পিকিউ হচ্ছে তাদের ছেদক। তাই এই কোণটা থিটা কোণ বলে আমার এই কোণটাও কিন্তু থিটা কোণ হবে, কারণ এরা কি হয়ে যাবে, অনুরূপ কোণ। তাহলে যদি আমি PQL ত্রিভুজের কথা বলি, তাহলে আমি বলতে পারি আমার tan থিটা ইজ ইকুয়াল টু del y বাই del x। এখন যখন del x এর মান 0 এর কাছাকাছি যাচ্ছে, তখন থিটার মান কি হয়ে যাচ্ছে, ফাই এর কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে আমার tan phi হবে লিমিট del x tends to 0 tan থিটার সমান। এখন tan থিটার মান কত, tan থিটার মান হচ্ছে এইটা, তাহলে আমার tan phi এর মান হবে এইটা। এখন আমরা tan phi যদি বলি, আমার p বিন্দুতে আমার ফাংশনটির যে ডেরিভেটিভ, আমার p বিন্দুতে আমার ফাংশনের যে ডেরিভেটিভ, সেটা কি হবে, সেটা হবে pt রেখার ঢালের সমান, অর্থাৎ tan phi এর সমান। তার মানে এটাই হবে কি আমার y is equal to f of x গ্রাফের p বিন্দুতে ডেরিভেটিভের মান। অর্থাৎ এই যে আমার জিনিসটাতে আসছে, এই যে আমার মানটা রাশিটা আসছে, এটাই হচ্ছে কি আমার ডেরিভেটিভ অফ y is equal to f of x at point p। এই যে আমার রাশিটা, এটাকে আমি লিখতে পারি dy by dx। এটা আসলে dy by dx না বলে এটাকে বলা হয় ddx of y, যেখানে এই যে এখানে ddx কে বলা হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেনশিয়াল অপারেটর বলতে কি, যেখানে যেখানে তুমি ddx দেখবে, তখনই তোমাদেরকে বুঝতে হবে যে এখন তোমাকে সেই ফাংশনটাকে ডেরিভেটিভ বের করতে বলেছে বা ডিফারেন্সিয়েশন করতে বলেছে। যেমন প্লাস সাইন দিয়ে আমি বুঝিয়ে অ্যাডিশন করতে হবে, মাইনাস সাইন দিয়ে বুঝিয়ে আমাকে সাবট্রাকশন করতে হবে, যখন আমার মাল্টিপ্লিকেশন সাইন দেখি তখন আমি বুঝিয়ে আমাকে গুণ করতে হবে। ঠিক একইভাবে তোমরা যখন এই ডিফারেন্সিয়েশন অপারেটর দেখবে, তখন তোমাদেরকে বুঝতে হবে যে এখন তোমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এবং এই যে আমার এটাকে দেয়া, এই যে আমার রাশিটি, এটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ অফ y is equal to f of x at point p। তাহলে আমার p পয়েন্টে আমার f of x ফাংশনটি ডেরিভেটিভ হচ্ছে, সেটা হচ্ছে ddx of y। এখন আমি কথা বলবো যে লিমিটের সাহায্যে কিভাবে আমি কোনো একটি ফাংশনের অন্তরজ নির্ণয় করতে পারি। ধরে নিচ্ছি যে y is equal to f of x একটি অবিচ্ছিন্ন ফাংশন। অবিচ্ছিন্ন ফাংশন কেন বলছি, মানে ফাংশনটির কোথাও কোনো ব্রেক নেই বা কোথাও কোনো ভাঙন নেই। ডোমেনের প্রতিটা বিন্দুতে আমার f of x ফাংশনটি সংজ্ঞায়িত এবং x এর ক্ষুদ্র একটি বৃদ্ধি del x এর জন্য আমার ফাংশনের বৃদ্ধি ধরে নিচ্ছে আমি f of x plus del x minus f of x। তাহলে আমার এই যে ফাংশনের বৃদ্ধি এবং আমার এই যে x এর মানের বৃদ্ধি, তার অনুপাতটা কি হবে, তার অনুপাতটা হবে এইটা। এখন যদি del x এর মান খুবই ক্ষুদ্রের কাছাকাছি চলে যায়, তাহলে আমি কি পেয়ে যাব, del x এর মান যখন খুবই জিরোর মানে খুব ক্ষুদ্র হবে, অর্থাৎ জিরোর কাছাকাছি চলে যাবে, তখন এই যে টার্মটা, এই যে রাশিটা, এটাকেই বলা হবে x এর প্রেক্ষিতে f of x এর অন্তরজ বা ডেরিভেটিভ, এবং এটাকে লেখা হয় f prime of x দ্বারা। আর লিমিটের সাহায্যে আমরা কিভাবে ডেরিভেটিভ লিখতে পারি, f prime of x হচ্ছে লিমিট del x tends to 0 f of x plus del x minus f of x divided by del x। এখন দেখি এই যে আমার একটা ফাংশন আছে, লিমিটের সাহায্যে এই ফাংশনটার আমরা ডেরিভেটিভ বের করার চেষ্টা করব। তাহলে এই যে একটু আগে যে আমি ডেরিভেটিভের সূত্রটা নিয়ে কথা বললাম, তাহলে সূত্রটা বসিয়ে দিলে কি হবে, f prime of x limit h tends to 0। একটু আগে যেটা del x ছিল, সেটাকে আমি এখানে h দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, শুধুমাত্র আমার লেখার সুবিধার জন্য। del x লেখার থেকে h লেখাটা আমাদের জন্য লিখতে সুবিধা হয়। তাহলে আমার লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। তাহলে আমার f of x plus h হলে কি হবে, সেটা হবে x plus h to the power n এবং f of x হচ্ছে x to the power n। এখন এই x plus h to the power n কে যদি আমি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করি, তাহলে আমি পাবো এই টার্মটি। এখন তার মধ্যে আমি এটাকে ক্যালকুলেশন করে এই টার্ম পাবো, তার কারণ হচ্ছে উপরের লবের মধ্যে আমার x to the power n এবং x to the power n কাটাকাটি চলে যায়, তাহলে আলটিমেটলি আমি এই টার্মটুকু পাচ্ছি। এখন এই টার্মটা থেকে
যদি আমি h কে কমন নিয়ে নিই তাহলে আমি পাবো এরকম একটা কিছু। এই h কাটা চলে যাচ্ছে, তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি এইটা। এখন যদি আমার h এর মান কি 0 এর খুব কাছাকাছি, অর্থাৎ খুবই ক্ষুদ্র একটা মান, আমি যদি এখানে h এর মান 0 বসিয়ে দিই, প্রথম রাশিতে আমি প্রথম পদটিতে আমি h এর মান 0 বসাতে পারবো না, কারণ এখানে h এর কোনো মান নেই। দ্বিতীয়টিতে কি আমি h এর মান 0 বসালে কি হয়ে যাবে, সেটা 0 হয়ে যাবে। এবং পরবর্তীতে কি হবে, এখানে h এর ঘাত 1, পরবর্তী পদে h এর ঘাত কিন্তু 2, এভাবে কিন্তু h3 h4 করতে করতে কি আমার h এর ঘাতটা h টু দি পাওয়ার n-1 পর্যন্ত যাবে। এখন ওই সবগুলো টার্মে যদি আমি h এর মান 0 বসিয়ে দিই, অর্থাৎ যেহেতু h এর মানটা খুবই ক্ষুদ্র হচ্ছে, খুবই ছোট একটি সংখ্যা হচ্ছে, তার মানে আমরা সহজে কি করতে পারি, h এর মান h যে টার্মটা আছে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে নেগলেক্ট করলে আমি এখান থেকে শুধু পাচ্ছি এই টার্মটুকু। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি ddx of x to the power n is equal to nx to the power n-1। তাহলে আমার ddx of x cube কি হবে, এটা হবে 3x স্কয়ার। এই যে 3n, এই যে n আমার আগে চলে আসে, খেয়াল করে দেখো এটার সাথে মেলাও, এই যে n, এটা n এর মান কি আমার 3 ছিল, তাহলে এই n টা সামনে চলে আসলো এবং এখানে কি x এর পাওয়ার 1 কমে যাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এই যে 3x স্কয়ার। যদি আমার ddx of x to the power 1/3 থাকে তাহলে কি হবে, 1/3 x to the power 1/3 minus 1। এটাকে ক্যালকুলেশন করলে আমি এটা পাবো, এবং এটাকে ক্যালকুলেশন করে যদি আমি ভালো মতো লিখতে চাই তাহলে আমি এইভাবে প্রকাশ করতে পারি। আবার ddx of 1/x to the power 4, 1/x to the power 4 মানে কি x to the power -4, তাহলে এটাকে আমি ডেরিভেটিভ করলে কি পাবো, আমি পাবো -4x to the power -5, কারণ -4 - 1 is equal to -5, যেটাকে আমি আলটিমেটলি কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তার মানে ddx of x to the power n হচ্ছে n into x to the power n-1। এখন আমি ধ্রুবকের অন্তরজ নিয়ে কথা বলবো। ধ্রুবকের অন্তরজ হচ্ছে আমার ফাংশন কখনো কখনো কি ধ্রুব ফাংশনও হতে পারে, যেমন f of x is equal to 5 হতে পারে, যেমন আমরা গ্রাফের ক্ষেত্রে করেছি y is equal to 3 একটা গ্রাফ এঁকেছি, যেটা কি আমার x অক্ষে সমান্তরাল একটা রেখা হতে পারে। তাহলে এই ধরনের যে গ্রাফগুলো থাকবে বা ফাংশন গুলো থাকবে যেগুলো কি ধ্রুব ফাংশন, তাহলে তাদের অন্তরজ কিভাবে বের করব। মনে করলাম f of x is equal to c, যেখানে c হচ্ছে একটি ধ্রুবক, এখন c এর মান যে কোনো ধ্রুব সংখ্যাই হতে পারে। তাহলে ডেরিভেটিভের সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখতে পারি। এখন f of x plus h হোক আর f of x হোক, দুটার মানই তো c হবে, কারণ x এর মান পরিবর্তনের সাথে সাথে ধ্রুব ফাংশনের মানের তো কোনো পরিবর্তন হয় না। তাহলে f of x plus c এর h এর মানও হচ্ছে c এবং f of x এর মানও হচ্ছে c, তাহলে c minus c করলে আমি পাচ্ছি 0, অর্থাৎ আমার যে কোনো ধ্রুব ফাংশনের ডেরিভেটিভ হবে 0। এখন আমি কথা বলছি ধ্রুবক এবং ফাংশনের গুণফলের অন্তরজ। মনে করি y is equal to c into f of x, এখানে c হচ্ছে একটি ধ্রুব সংখ্যা, তাহলে ddx of y হবে আমার সংজ্ঞা অনুসারে এইটা। তাহলে এই উভয়ের আমার পদ থেকে যদি আমি c টাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে কি আমি এটা লিখতে পারি। এখন এই টার্মটুকু কি, এই টার্মটুকুকে আমি লিখতে পারি f prime of x, তার মানে কি হয়ে যাচ্ছে, আমি লিখতে পারি c of f prime of x into f prime of x। অর্থাৎ যদি ধ্রুবক এবং একটি ফাংশন গুণ আকারে থাকে তাহলে সেই ধ্রুবকটি সুন্দর মতো সামনে চলে আসে এবং শুধুমাত্র ফাংশনটির ডেরিভেটিভ নির্ণয় করলে হয়ে যায়, অর্থাৎ ফাংশনটির ডেরিভেটিভের সাথে ওই ধ্রুবকটি গুণ করলে আমি আমার উত্তরটি পেয়ে যাব। যেমন ধরো y is equal to 5x cube, এখানে x কিউব হচ্ছে কি একটি ফাংশন এবং 5 হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। তাহলে যখন আমি ddx of y বের করব তাহলে আমি কি 5টাকে বাইরে নিয়ে আসলাম এবং শুধুমাত্র x কিউব ফাংশনটিকে কি করছি, ডিফারেন্সিয়েশন করছি। এখন ডিফারেন্সিয়েশনের পরে x কিউব কে ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি 3x স্কয়ার, তাহলে আমার আলটিমেট অ্যানসার হচ্ছে 15x স্কয়ার। এখন আমি কথা বলবো ফাংশনের যোগফলের অন্তরজ নিয়ে। যদি আমার দুই-তিনটা ফাংশনের, দুই বা ততোধিক ফাংশনের যদি যোগফল বা বিয়োগফল থাকে তাহলে তার অন্তরজ কি রকম হবে। ধরে নিচ্ছি y is equal to u of x ফাংশন প্লাস মাইনাস v of x ফাংশন। এখানে প্লাস মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে যোগের ক্ষেত্রে যে নিয়ম হবে বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম হবে, এবং যেহেতু u এবং v দুটি হচ্ছে আমার x এর ফাংশন, তার জন্য অবশ্যই y ও আমার x এরই ফাংশন হবে, তার কারণ এখানে অন্য কোনো চলকের উপরে আমার মানটা কি নির্ভর করছে না।
তাহলে আমি আমার dx of y কে সংজ্ঞানুসারে লিখতে পারি এই টার্মটা, এটা হচ্ছে কি আমার x plus h minus x। এখন এই টার্মটুকু আর এই টার্মটুকুকে যদি আমি আলাদা করে লিখি তাহলে কি আমি এইভাবে লিখতে পারি, আবার এই যে প্লাস মাইনাস যে আছে সেটা আমার কি মাঝখানে চলে গেল, এবং এই দুইটা টার্মকে আমি একসাথে করে এইভাবে লিখতে পারি। এখন আমরা জানি কি লিমিটের মধ্যে যদি যোগ বিয়োগ যদি থাকে তাহলে আলাদা আলাদা করে লিমিট কি দুইটির সাথে আলাদা করে যুক্ত হতে পারে। তাহলে এটাকে আমি ভেঙে লিখতে পারি লিমিট u of x plus h minus ux divided by h plus minus limit h tends to 0 v of x plus h minus v of x। এটা হচ্ছে কি আমার u prime of x এবং এটা হচ্ছে কি আমার v prime of x। তাহলে আমার ddx of y হচ্ছে u prime of x plus minus v prime of x, অর্থাৎ দুই বা ততোধিক ফাংশনের যে আমার যোগফল বা বিয়োগফলে আমার যে ফাংশনটা যে পাবো তার ডেরিভেটিভ হচ্ছে সেই ফাংশনগুলোর আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করলে আমি যে উত্তর পাচ্ছি বা যে ফলাফল পাচ্ছি তাদের যোগফল বা বিয়োগফলের সমান। যেমন ধরে নিচ্ছি y is equal to 5x cube plus x square, এখানে কি আমার দুইটি ফাংশনের যোগফল আকারে আমি আনছি, এটা হচ্ছে একটা ফাংশন এবং এটা হচ্ছে আরেকটা ফাংশন। তাহলে ddx of y হবে ddx of 5x cube plus ddx of x square। 5x cube কে ডেরিভেটিভ করলে আমি পাচ্ছি 15x square এবং x square কে করলে আমি পাবো 2x। তাহলে এটাই হচ্ছে আমার ddx of y। এখন আমি তোমাদের সাথে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যে কিছু ফাংশন নিয়ে আমি কথা বলবো যে ফাংশনগুলোর কি হচ্ছে আমাদেরকে ডেরিভেটিভ বের করতে হবে। প্রথমে আমি কথা বলছি y is equal to e to the power x ফাংশনটি নিয়ে। তাহলে y is equal to e to the power x এর ক্ষেত্রে আমি কি করব, ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা অনুসারে আমি লিখতে পারি ddx of y is equal to এইটা। এখন এই উভয় পদ থেকে আমি কি e to the power x টাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে এখান থেকে থাকছে আমার e to the power h এবং এখান থেকে থাকছে আমার শুধুমাত্র 1। এখন এখান থেকে e to the power x টা কি করে ফেললাম, আমি সামনে বাইরে নিয়ে চলে গেলাম এবং এরপরে আমি এটা কিভাবে পাচ্ছি, আমার e to the power h কে যদি আমি বিস্তৃতি করি তাহলে আমি এই জিনিসটাকে পাবো। এখন এই বিস্তৃতিটি কিভাবে করতে হয় সেই সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যে কোনো কিছু বলা নেই, কিভাবে করতে হবে সেটা তোমাদের এখন না জানলেও চলবে, তোমরা যখন আরো পরবর্তী ক্লাসে যাবে তখন তোমরা এর বিস্তৃতিটি কিভাবে করতে হবে সেই সম্পর্কে তোমরা জানতে পারো। কিন্তু e to the power h এর বিস্তৃতিটি কি হবে সেই সম্পর্কে তোমাদের সকল বইয়ের মধ্যে দেওয়া আছে, e to the power h এর e to the power x এর বিস্তৃতি কত হবে, তাহলে তোমরা সেখান থেকে বিস্তৃতিটি জেনে নিতে পারবে। এখন এই 1টা এবং এই 1টা চলে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি এই টার্ম। এখন যদি আমি আমার লবে দেখো h আসছে, এরপর আসছে h স্কয়ার, এরপর h কিউব, এরকম করতে করতে অসীম সংখ্যক পদ পর্যন্ত h এর টার্ম আসতেই থাকবে। এখন নিচের h দিয়ে যদি আমি h গুলোকে ভাগ করে দেই তাহলে আমি প্রথমে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি শুধু 1, এখান থেকে পাচ্ছি h বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে পাচ্ছি h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমি আমার h এর মানটা 0 এর কাছাকাছি বা h equal to 0 যদি আমি সবগুলোতে যদি আমি বসাই তাহলে আমি কি করতে পারবো, এই সবগুলো h এর টার্মকে আমি নেগলেক্ট করতে পারবো। তার কারণ হচ্ছে আমার h এর মান 0 এর কাছাকাছি হলে অর্থাৎ খুবই ক্ষুদ্র হলে এই মানগুলো এতটাই ক্ষুদ্র হবে যে মানগুলোকে কি আমরা সহজে নেগলেক্ট করতে পারি। তাহলে এগুলোকে নেগলেক্ট করলে আমি আমার মান পাবো শুধুমাত্র এখান থেকে পাবো লিমিটিং ভ্যালু 1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি ddx of e to the power x is equal to e to the power x, অর্থাৎ e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে তার কোনোই পরিবর্তন হয় না, e to the power x ই পাওয়া যায়। এরপর আমি কথা বলছি f of x is equal to sin of x গ্রাফ নিয়ে এবং আমি এটা কি করব, ডেরিভেটিভ বের করব। তাহলে যদি আমি সংজ্ঞানুসারে বলি তাহলে আমার কি হবে, আমার সংজ্ঞানুসারে আমি লিখতে পারি এটা হচ্ছে আমার ফাংশন। তাহলে sin of x sin c minus sin d এর যে সূত্র আছে সেই সূত্র অনুসারে আমি এটাকে লিখতে পারছি। তাহলে আমার এই সূত্রটিকে ব্যবহার করে এইটাকে যদি আমি c এটাকে যদি আমি d ধরি তাহলে সম্পূর্ণ ব্যাপারটিকে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো এইভাবে, এটাকে ক্যালকুলেশন করলে আমি পরবর্তীতে পাবো এরকম কিছু। এখন এই যে আমার 2টা যে আছে এই 2টাকে আমি চাইলে কি h বাই 2 আকারে লিখতে পারি। তাহলে এখানে আমার কি গুণ আকারে যেহেতু আছে এবং আমরা জানি যে লিমিটের গুণফলগুলো আলাদা আলাদা করে লেখা যায়, তার জন্য আমি কি করে দিচ্ছি, এটাকে পাচ্ছি এরকম করে লিখতে এবং এই পুরো টার্মটাকে আমি এইভাবে লিখতে পাচ্ছি। এখানে যদি আমি h এর মান 0 বসাই দিই তাহলে আমি শুধুমাত্র এখান থেকে পাবো cos of x।
এবং আমরা জানি এই ধরনের যদি কোনো লিমিটিং থাকে ভ্যালু থাকে তাহলে এটার লিমিটিং ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে cos x। তার মানে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি ddx of sin x is equal to cos x। আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করব। আশা করি তোমরা ডিফারেন্সিয়েশন সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছো। তোমাদের বইয়ের মধ্যে অনেক ধরনের ডিফারেন্সিয়েশন সম্পর্কিত প্রবলেম আছে, গাণিতিক সমস্যা আছে। তোমরা যদি সেগুলো নিজে নিজে সমাধান করার জন্য চেষ্টা করে থাকো তাহলে আমি আশা করি তোমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে যে ধারণাটা আছে সেই ধারণাটুকু আরো স্পষ্ট হবে এবং তোমরা ডিফারেন্সিয়েশন সম্পর্কে আরো ভালোভাবে ডিফারেন্সিয়েশন করতে পারবে। যদি তোমাদের এই আলোচনা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কিংবা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এতক্ষণ ধরে যে তোমরা আমার আলোচনাটুকু শুনলে সেই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।